আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিরে দেখা ২০২৫ আলোচিত ঘটনাসমূহ সহ একটি বছর গেল নির্বাচনের অপেক্ষায়। এদিকে নতুন বছরে সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব শুভেচ্ছা বাণীতে বললেন প্রধান উপদেষ্টা। জানাবো দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান। নির্বাচনে জয়ী হলেও ঐক্য সরকার গড়তে চায় জামায়াত, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ডাক্তার শফিকুর রহমান। জানাবো বহিষ্কারের প্রতিক্রিয়ায় যা বললেন রুমিন ফারহানা। সবশেষ জানাবো সামাজিক মাধ্যমে শোকের মাতম, খালেদা জিয়ার বিদায়ে আবেগঘন টাইমলাইন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিরে দেখা ২০২৫ গেল নির্বাচনের অপেক্ষায়। অভ্যুত্থানের পর ২০২৫ সালের শুরু থেকেই মূল আলোচনা ছিল নির্বাচন কবে হবে। বছরের একেবারে শেষ মাসে এসে ভোটের তারিখ ঘোষণা করা হয়। বছরের প্রথম অর্ধেকটা কেটেছে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার নিয়ে। শেষ পর্যন্ত গণভোটের মাধ্যমে জুলাই সনদ মেনে সংস্কারের সিদ্ধান্ত এসেছে। ভোটের তারিখও ঠিক হয়েছে। আলোচনার আরেকটি বড় বিষয় ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন। সব জল্পনার অবসান ঘটিয়ে তিনিও ফিরেছেন ২৫ ডিসেম্বর। তবে রাজনীতিতে সব ছাপিয়ে যায় বছরের বিদায় লগ্নে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদায়। তার প্রয়াণের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটল গৃহবধূ থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা দ্যুতি ছড়ানো গৌরবময় একটি অধ্যায়ের। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক গন্তব্য কী হয় তা নিয়ে জনমনে কৌতূহল ছিল বছরের শুরুতে। গত ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনে এই প্রশ্নের জবাব মেলে। ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশে যখন নির্বাচনমুখী যাত্রা শুরু হয়, এর পরদিনই ঘটে বিপত্তি। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ১৮ ডিসেম্বর। এর জেরে ফুঁসে ওঠে তার সমর্থকেরা। খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত আছে। ২০২৫ সালে রাজনীতি শুধু আলোচনার টেবিলে সীমাবদ্ধ ছিল না। নির্বাচন ও সংস্কারের দাবিতে রাজপথের সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে রাজনৈতিক দলগুলো। এসব কর্মসূচির মাধ্যমে নিজেদের শক্তিরও জানান দেওয়ার চেষ্টা করে তারা। বিশেষ করে বিএনপি বলয়ের বাইরে গিয়ে জামায়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কিছু ইসলামপন্থী দল ঢাকায় বড় জামায়াত করে। এর মাধ্যমে তারা আগামী নির্বাচনকে সামনে রেখে নিজেদের নতুন করে সংগঠিত করার ইঙ্গিত দেয়। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ১৭ নভেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারায়। বিচ্ছিন্নভাবে নানা সময় মিছিল করার চেষ্টা করেছিল দলটি। তার সঙ্গে ককটেল ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরির অভিযোগও উঠেছে দলটির বিরুদ্ধে। সব মিলিয়ে ২০২৫ সাল ছিল বাংলাদেশের রাজনীতির জন্য এক সন্ধিক্ষণের বছর। পুরনো রাজনীতির ক্লান্তি, নতুন রাজনীতির সম্ভাবনা, সহিংসতার ভয় এবং সংস্কারের আকাঙ্ক্ষা সবকিছু একসঙ্গে এগিয়েছে। তবে আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের ঘোষণায় সবচেয়ে আলোচিত ঘটনা, কারণ এই নির্বাচনের মাধ্যমেই ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ এবং দেশের স্থিতিশীলতা নির্ভর করছে। নতুন রাজনীতির ঘোষণা দিয়ে এনসিপি ফেব্রুয়ারিতে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছিল ২০২৫ সালের অন্যতম আলোচিত নতুন রাজনৈতিক ঘটনা। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ও নাগরিক আন্দোলনের মুখগুলো সরাসরি রাজনীতির মঞ্চে উঠে আসে। মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশ ঘটে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে। পুরনো দলগুলোর প্রতি জন অসন্তোষকে তারা ভাষা দেয় নতুন বন্দোবস্তের দাবিতে। কেউ একে দেখেছেন আশার আলো হিসাবে, কেউ দেখেছেন পরীক্ষামূলক রাজনৈতিক উদ্যোগ হিসাবে। বছর জুড়ে এনসিপি নানাভাবেই আলোচনায় থাকে, তবে ভেতরে ভেতরে নানা মতবিরোধের কথাও বের হতে থাকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলটি অভ্যন্তরীণ সংকটে পড়ে। জামায়াতে ইসলামের সঙ্গে জোট করার কারণে অনেকেই দল ছাড়ার ঘোষণা দেন। এর মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নারী নেত্রীও রয়েছেন। শাপলাকলি প্রতীকে এনসিপি প্রথমবার আগামী নির্বাচনে অংশ নিতে যাওয়ার আগেই সংকটে পড়েছে। ১২ ফেব্রুয়ারির ভোটের পর বোঝা যাবে তরুণদের দলটি মানুষের মনে কতটা দাগ কাটতে পারল। ওসমান হাদির হত্যা। রাজনীতিতে উত্তাপ ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে প্রচার চালাচ্ছিলেন শরীফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর দুপুরে হাদিকে লক্ষ্য করে রাজধানীর বিজয়নগর পল্টন এলাকায় দুই দুষ্কৃতকারী মোটরসাইকেলে চড়ে গুলি চালায়।
চালায়। গুলিটি হাদির মাথায় লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করা হয়। পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে পরিস্থিতি ক্রমেই সংকটাপন্ন হয়ে ওঠে। 15 ডিসেম্বর ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। 18 ডিসেম্বর তিনি মারা যান। ইনকিলাব মঞ্চের নেতারা ঘোষণা করেন, হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। গত শুক্রবার থেকে রাজধানীর শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এখন সারা দেশের বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। তারেক রহমানের আলোড়িত প্রত্যাবর্তন। অভ্যুত্থানের আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর থেকে তারেক রহমানের ফেরার আশায় ছিলেন বিএনপির সমর্থকেরা, কিন্তু স্পষ্ট কোনো ঘোষণা আসছিল না। তার মধ্যে গত নভেম্বরের শেষে তারেক রহমান যখন জানান তার দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়, তখন নানা গুঞ্জন ডালপালা মেলে। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে গত 25 ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরেন তারেক রহমান। দেশে তার প্রত্যাবর্তনটি হয় রাজস্বিক, বিপুল মানুষের ভালোবাসায় সিক্ত। বিশাল সমাবেশে তাকে সংবর্ধনা জানানো হয়। 17 বছর নির্বাসনের পর তার উপস্থিতি বিএনপি সমর্থকদের মধ্যে নতুন উদ্যম ও আশা সৃষ্টি করে। তারেকের নেতৃত্বেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বিএনপি। তার প্রত্যাবর্তনের দিন দেশি বিদেশি গণমাধ্যমে তাকে বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়। খালেদা জিয়ার জীবনাবসান। জুলাই গণ অভ্যুত্থানের পর কারামুক্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক ধরনের জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হন। সব দলমতের পক্ষ থেকে তাকে সম্মানের আসনে বসানো হয়। আওয়ামী লীগের শাসনামলে কারাবন্দী করার পর তার অসুস্থতা আরও বাড়ে। মুক্তির পরও মাঝে মধ্যেই হাসপাতালে যেতে হচ্ছিল তাকে। অসুস্থতা বাড়লে গত 23 নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন হয়ে উঠলে বিদেশে নেওয়ার পরিকল্পনাও করা হয়েছিল। ঠিক করা হয়েছিল এয়ার অ্যাম্বুলেন্স, কিন্তু ভ্রমণের ধকল নেওয়ার সামর্থ্য না থাকায় দেশেই চলে চিকিৎসা। তবে সব চেষ্টা ব্যর্থ করে গত 30 ডিসেম্বর চিরবিদায় নেন খালেদা জিয়া। নতুন বছরে সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব প্রধান উপদেষ্টা। ইংরেজি নববর্ষ 2026 উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশী সহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ইংরেজি নববর্ষ উপলক্ষে বুধবার 31 ডিসেম্বর দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান। ড ইউনুস বলেন, নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে শুভ নববর্ষ। তিনি বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুনের এ আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথ চলার জন্য যোগায় নবোদ্যম ও অনুপ্রেরণা। একটি গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সবাই দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব, এমন আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছরের সকল চ্যালেঞ্জ একসাথে মোকাবিলা করে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বছর আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা আমরা শুরু করেছি, নতুন বছরে একটি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের উপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে বলে আমরা আশা করছি। বাণীতে তিনি আরও বলেন, সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে এই নির্বাচন ও গণভোট আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। নতুন বছরে এটিই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার প্রতিচ্ছবি। ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ বিদেশের সকলের অনাবিল আনন্দ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি। বুধবার 31 ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি একথা বলেন। এতে বলা হয়, গত বছরের অভিজ্ঞতা থেকে উৎসারিত হয় নববর্ষের নতুন বার্তা। নতুন বছরের আগমন পুরনো বছরের গ্লানি মুছে নতুন আশা
আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়। 1 জানুয়ারি নববর্ষ একটি আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে। বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজ সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উৎসবের পরিসর বিস্তৃত হয়েছে ইংরেজি নববর্ষের মাধ্যমে। এটি বিশ্বজুড়ে নানাভাবে পালিত হয়। নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার প্রতিচ্ছবি। নতুন বছরে আমরা নতুন করে স্বপ্ন দেখি একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে। আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি যেখানে প্রত্যেকটি নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে। তিনি বলেন, গত বছরটি এখনও আমাদের মনে জাগ্রত। অর্জন, সাফল্যের পাশাপাশি বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা ও প্রিয়জন হারানোর যন্ত্রণা একদিকে যেমন আমাদের উচ্ছ্বসিত করবে, অন্যদিকে আবার বেদনার্ত করবে। আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকার গঠন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সহ সার্বিকভাবে গণতন্ত্র পুনরুজ্জীবনে একযোগে কাজ করা। গণবিরোধী পরাজিত শক্তি এতদিন জনগণের সকল অধিকারকে বন্দী করে রেখেছিল। এখন আবারও সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু করতে হবে। তিনি আরও বলেন, নববর্ষ সবার জীবনে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা ও নতুন সম্ভাবনা। অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ। চিরদিনের জন্য দূর হয়ে যাক সব অন্যায়, উৎপীড়ন, নির্যাতন। বিশ্ব পরিমণ্ডলে প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্য হয়ে মিশে আছে ইংরেজি নববর্ষ। তাই তো নতুন বছরকে বরণ করতে বিশ্বব্যাপী চলে বর্ণাঢ্য উৎসব। বাণীর শেষ তারেক রহমান বলেন, এই উৎসবের দিনে আমি আবারও দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সামাজিক রাজনৈতিক পরিসরে সকল বাধা অতিক্রম করে সংগ্রাম মুখর জীবনের ঐতিহ্যের পথ ধরে এই জাতিকে অগ্রসর করতে আমাদের সম্মিলিত প্রয়াস চালাতে হবে। নববর্ষে আমাদের উচ্চারণ হোক, ধ্বংস নয়, প্রতিশোধ নয়। আসুন ভালোবাসা, পরমত সহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি। নির্মাণ করতে হবে মানবাধিকার, সামাজিক ন্যায় বিচারের গণতান্ত্রিক বাংলাদেশ। নির্বাচনে জয়ী হলেও ঐক্য সরকার গড়তে চায় জামাত, রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন ডাক্তার শফিকুর রহমান। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও এককভাবে নয়, বরং সকল পক্ষকে নিয়ে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ জামাতে ইসলামী। বুধবার 31 ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশকে অন্তত 5 বছর স্থিতিশীল রাখতে দলগুলো একসঙ্গে সরকার গঠনে রাজি হলে জামাত তাতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত। তার দল ইতোমধ্যেই কয়েকটি দলের সঙ্গে আলোচনা করেছে। জাতীয় নির্বাচনের আগে সম্প্রতি বিভিন্ন জনমত জরিপে দেখা যায়, প্রায় 17 বছরের মধ্যে অনুষ্ঠেয় প্রথম নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কাছাকাছি দ্বিতীয় স্থানে থাকার সম্ভাবনা রয়েছে জামাতে ইসলামী। এতে 17,50,00,000 মুসলিম জনসংখ্যার এই দেশে দলটির মূলধারার রাজনীতিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলছে। সবশেষ 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির সঙ্গে জোট সরকারে ছিল জামাতে ইসলামী। জামাতের আমির বলেন, আমরা অন্তত 5 বছরের জন্য একটি স্থিতিশীল দেশ চাই। দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমরা একসঙ্গেই সরকার পরিচালনা করব। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে নির্বাচনী জোট করে দলটি ব্যাপক আলোচনার জন্ম দেওয়ার কয়েকদিন পর এই সাক্ষাৎকার দেন তিনি। দুর্নীতি বিরোধী অবস্থান। জামাত শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থার পক্ষে থাকলেও সাম্প্রতিক সময়ে দলটি রক্ষণশীলতা থেকে বেরিয়ে নিজেদের আহ্বানের ক্ষেত্র বিস্তৃত করার চেষ্টা করছে। শফিকুর রহমান বলেন, যে কোনো ঐক্যের সরকারের জন্য দুর্নীতি বিরোধী কর্মসূচি অবশ্যই একটি অভিন্ন লক্ষ্য হতে হবে। সবচেয়ে বেশি আসন জয়ী দল থেকেই প্রধানমন্ত্রী হবেন। যদি জামাত সবচেয়ে বেশি আসন জিততে পারে তাহলে তিনি প্রার্থী হবেন কিনা সেটি দলই সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। 2024 সালের অগাস্টে ছাত্র জনতার নেতৃত্বাধীন অভ্যুত্থানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর জামাতের রাজনৈতিক পুনরুত্থান ঘটে। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে ইতোমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মূলত ক্ষমতায় থাকাকালীন জামাতে ইসলামীর কট্টর সমালোচক ছিলেন শেখ হাসিনা। তার শাসনামলে দলটির একাধিক শীর্ষ নেতা 1971 সালের মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। জামাতের সনদ দেশের ধর্মনিরপেক্ষ সংবিধান লঙ্ঘন করেছে উল্লেখ
করে 2013 সালে আদালতে এক রায়ের পর দলটিকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়। পরে নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 2024 সালের অগাস্টে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক। ডাক্তার শফিকুর রহমান বলেন, ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে উদ্বেগ রয়েছে। তার পতনের পর দুই দেশের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ক্ষমতাশালী ও হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ কর্মসম্পর্ক গড়ে তুলেছিল, যার ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক প্রসারণে সহায়তা করেছিল। এদিকে বাংলাদেশে পরবর্তী সরকার গঠন করতে পারে এমন সব দলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে নয়াদিল্লি। দিল্লির এই তৎপরতার মাঝেই চলতি বছরের শেষের দিকে জামাতের আমির একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা যেখানে প্রকাশ্যেই তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেখানে ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেন। তিনি বলেন, আমাদের সবার সঙ্গে এবং নিজেদের মধ্যেও উন্মুক্ত সম্পর্ক গড়ে তুলতে হবে। সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই। তবে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স। ভারত সরকারের একটি সূত্র বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানানো হয় প্রতিবেদনটিতে। বহিষ্কারের প্রতিক্রিয়ায় যা বললেন রুমিন ফারহানা। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোটে দাঁড়াতে মনোনয়ন দাখিল করায় বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। বহিষ্কারের প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া তার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়। মঙ্গলবার 30 ডিসেম্বর রাতে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। এ সময় বহিষ্কার সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যয় ব্যক্ত করেন রুমিন ফারহানা। বহিষ্কারের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা জানান, রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকেই পেয়েছেন। যার আদর্শে রাজনীতি করেছেন এবং যার আশ্রয় ও স্নেহে এত দূর এসেছেন, তার চলে যাওয়ার দিনেই নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় নয় বলে মনে করেন তিনি। খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে রাজনীতি করেছি, উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি, তিনি আজ চলে গেলেন। তার এই চলে যাওয়ায় দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন 23 নভেম্বর। এর আগে 20 নভেম্বর আমার কথা বলে গিয়েছেন। উনি বলেছেন, আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন, আমি শুধু এইটুকুই বলবো। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেত্রী বলেন, আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া, এইটা তো এক ধরনের আপোষহীনতা, জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো। এইটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি। আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি ওনার কাছ থেকে শিখেছি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় মঙ্গলবার রুমিন ফারহানা সহ 9 জনকে বহিষ্কার করে বিএনপি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সামাজিক মাধ্যমে শোকের মাতম। খালেদা জিয়ার বিদায়ে আবেগঘন টাইমলাইন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মঙ্গলবার সকালে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ফেসবুক, এক্স অর্থাৎ টুইটার, ইউটিউব ও টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে একে একে ভেসে আসে শোকবার্তা। শোকের আবহে অনেকেই স্মরণ করছেন আপোষহীন নেত্রী, দেশমাতা, দেশনেত্রী সহ নানা বিশেষণে। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও দৃঢ় নেতৃত্বের কথা তুলে ধরে দল মত নির্বিশেষে মানুষ প্রকাশ করছেন তাদের গভীর অনুভূতি। স্মৃতিচারণ, পুরনো ছবি, ভিডিও ও আবেগঘন লেখায় মুহূর্তেই ভরে ওঠে টাইমলাইন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিসহ সবাই শোক জানাচ্ছেন। পোস্ট, শেয়ার, টুইট, ইউটিউব ভিডিও ও টিকটক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মের বক্তব্যে ফুটে উঠছে একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারানোর গভীর বেদনা। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম যেন পরিণত হয়েছে এক নীরব শোক বইয়ে, যেখানে তুলে ধরা হচ্ছে স্মৃতি, শ্রদ্ধা আর বিদায়ের দীর্ঘশ্বাস। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ফেসবুক ওয়ালে লিখেছেন, খালেদা জিয়া, আপনাকে বিদায় জানাই অশ্রু এবং শ্রদ্ধায়। নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তারই দিকে আমরা প্রত্যাবর্তনকারী। সাবেক এমপি গোলাম মাওলা রনি লিখেছেন, খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য মহান রবের কাছে বিনীত প্রার্থনা। পরম করুণাময় আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এই নিবেদন পেশ করছি। আমিন, সুম্মা আমিন। আরেক ফেসবুক ব্যবহারকারী তানভীর
অপু লিখেছেন, 1990 সালে মাত্র 2 টাকা দিয়ে ক্যালেন্ডার কিনতাম খালেদা জিয়ার ছবিসহ। ঘরের মাঝে টাঙিয়ে রেখেছিলাম। তখন থেকে ভদ্রমহিলার প্রতি একটা সম্মান, ভালো লাগা কাজ করত। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একজন আপোষহীন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ছিলেন। তার মৃত্যু আমাকে অনেক ব্যথিত করেছে। খালেদা জিয়া আজকে পৃথিবী থেকে চিরবিদায় নিলেও তার প্রতি সম্মান, ভালোবাসা রয়ে যাবে আজীবন। তিনি কিংবদন্তি হয়ে অমর হয়ে থাকবেন আমাদের মাঝে। অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম লেখেন, তিনি ভালোবেসেছিলেন এই দেশ আর তার মানুষদের। সবচেয়ে সংকটময় কালেও তিনি তার স্বভাব থেকে বিচ্যুত হননি। বাংলাদেশে তার চেয়ে বড় কোনো রাজনীতিবিদ জন্মায়নি। বাংলাদেশে তার মতো একজন মানুষ আমি আর দেখিনি। খালেদা আমাদের লোক ছিলেন। গবেষক এবং লেখক আলতাফ পারভেজ লিখেছেন, শারীরিকভাবে বিদায় নিলেও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ এক চরিত্র হিসাবে, বিশেষ করে জেনারেল এরশাদের আমলে সামরিক শাসন বিরোধী আন্দোলনে তার লড়াকু ভূমিকার জন্য খালেদা জিয়া স্মরণীয় হয়ে থাকবেন। শ্রদ্ধা। খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লিখেন, আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ। আমার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। শুধু ফেসবুকেই নয়, ইউটিউবেও খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা কথা ও স্মৃতি নিয়ে তৈরি ভিডিও আপলোড করা হচ্ছে, যা মুহূর্তের মধ্যেই লক্ষাধিক ভিউ ছাড়িয়ে যাচ্ছে। তার সংগ্রাম, নেতৃত্ব ও ব্যক্তিগত দৃঢ়তার নানা দিক ফুটে উঠছে এসব ভিডিওতে। এক্স অর্থাৎ টুইটার প্ল্যাটফর্মেও চলছে তাকে নিয়ে রিটুইটের ঢল। খালেদা জিয়া আপোষহীন নেত্রী, দেশমাতার চিরবিদায় সহ নানা হ্যাশট্যাগে প্রকাশ পাচ্ছে শোক, শ্রদ্ধা ও ভালোবাসা। সাধারণ মানুষ থেকে রাজনীতিক, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিরা তাদের স্মৃতি ও অনুভূতি ভাগ করে নিচ্ছেন।